করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালোই আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, করোনাকালীন সময়ে আমরা বিদ্যালয়ে আসতে পারছি না, তাই বলে আমাদের লেখাপড়া চাপিয়ে দিলে তো চলবে না। আমাদেরকে আমাদের রেগুলার পড়া চালিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? তাই তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য আমি চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখার জন্য বসেছো তাদের সবাইকে আজকের পাঠে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য তোমাদের সাথে উপস্থিত হয়েছি আমি শাহনাজ ফেরদৌসী জয়, সহকারী শিক্ষক, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। ছোট্ট সোনামণিরা, আজ আমরা প্রাথমিক গণিত বিষয়ে নিয়ে আলোচনা করব। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা ও কলম নিয়ে চলে এসো। তৈরি তো বন্ধুরা? আজ আমরা কি করব? প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সূত্র নিয়ে পড়ব। চলো বন্ধুরা, আমরা গণিতের একটা ধাঁধা দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে অনেকগুলো ছেলেমেয়ের ছবি দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রতি শ্রেণীতে 10 জন, প্রতি দলে 10 জন। তার মানে কতজন শিক্ষার্থী আছে এই ছবিতে? হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে 100 জন শিক্ষার্থীর ছবি দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? তাহলে আমরা কয়টি ছবি দেখতে পেলাম? 100টি ছবি। এখন বলো তো, কয়টি ছবির মধ্যে কয়জন বালক আছে? আমরা ছবি দেখে গুণেও বলতে পারি, তাই না? প্রথম সারিতে 10 জন, দ্বিতীয় সারিতে 10 জন, তাহলে 20 জন। তাহলে কি দাঁড়ালো? 100 জন। 100 জন বালক বালিকার মধ্যে বালক হচ্ছে কতজন? 20 জন। বোঝা গেল? ঠিক আছে, চলো আমরা আরেকটি ছবি দেখি। চিত্রে আমরা কিছু কাঠের বান্ডিল দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন দেখি বান্ডিলে কয়টা কাঠি আছে বলো তো? হ্যাঁ, এই কাঠের বান্ডিলে 100টি কাঠি আছে। কতটি কাঠি আছে? 100টি কাঠি। এখন দেখো তো কয়টা কাঠি আলাদা করা হলো? হ্যাঁ বন্ধুরা, 1 2 3 4টা কাঠি। 100টা কাঠির বান্ডিল থেকে আমরা 4টা কাঠি আলাদা করেছি। এখন তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা করব 100টি কাঠি, আমরা করব 4টি কাঠি হলো 100টি কাঠি 100 ভাগের 4 অংশ। কি বন্ধুরা, আমরা কিভাবে করব? 4টা কাঠি হলো 100টি কাঠি 100 ভাগের 4 অংশ, অর্থাৎ কি 100 ভাগের 4 ভাগ। ঠিক আছে বন্ধুরা? বলো তো দেখি আমাদের আজকের পাঠ কি হতে পারে? আমরা কি বুঝতে পারছি? আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি, আর কেউ কেউ যদি বুঝতে না পারি তাহলে চলো আমরা দেখি আজ আমরা কি পড়ব। আজ আমরা পড়ব কি? শতকরা। যা ধারণা করেছো তাই, তাই না বন্ধুরা? তাহলে আমাদের আজকের পাঠ কি? শতকরা। কি দেখতে পাচ্ছি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি বস্ত্র বিতান। ছোট বড় সব ধরনের কাপড় পাওয়া যায়, তাই না? এটা একটা মার্কেট। এখানে একটা বিজ্ঞপ্তি ঝুলানো আছে, মজার একটা বিজ্ঞপ্তি। কি লেখা আছে সেখানে? আসুন দেখুন, আপনার সোনামণিদের জন্য কিনুন। তারপর যে কথাটা লেখা আছে সেটা খুব মজার। প্রতিটি পণ্যে 20% ছাড়, তাই না বন্ধুরা? চিন্তা করো তো কি হতে যাচ্ছে, কি হবে? এটা কিসের দোকান? আমরা আগেই বলেছি কাপড়ের দোকান, বস্ত্র বিতান। কত টাকা ছাড়ের কথা বলা হয়েছে? কি বিজ্ঞপ্তিতে আমরা কিছু দেখেছি? হ্যাঁ, 20 টাকা। কত টাকা 20 টাকা ছাড়ের কথা বলা হয়েছে? 100 টাকা। 20% ছাড়, তার মানে কত টাকা ছাড়ের কথা বলা হয়েছে?
20 টাকা, তাই না? কত টাকা 20 টাকা ছাড়ের কথা বলা হয়েছে? 100 টাকা। গুড। 20 এর সামনে যে চিহ্ন আছে এটি শতকরা চিহ্ন। 20 এর সাথে যে চিহ্ন আছে এটি কি চিহ্ন? শতকরা চিহ্ন। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই মনোযোগ সহকারে এই ছকটা লক্ষ্য করি। কি দেয়া আছে? কোনো বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী। আবার বলি, কোনো বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। ঠিক আছে? তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? এখন দেখি, আমরা দেখেছি চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী। আর কি দেখেছি? পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তাহলে আমরা বলতে পারি কোন শ্রেণীতে ছাত্রী বেশি? যেহেতু 20 সংখ্যাটি 12 এর চেয়ে বড়, সুতরাং চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি, তাই না? হ্যাঁ, সাধারণত আমরা খালি চোখে দেখলে এটাই বলবো, যেহেতু চতুর্থ শ্রেণীতে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীতে 12 জন ছাত্রী, তাহলে 20 সংখ্যাটি 12 সংখ্যা থেকে বড়। কি দাঁড়ালো? দাঁড়ালো যে আমাদের চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি, তাই না বন্ধুরা? কিন্তু এখন যদি আমরা একটা পরিবর্তন করে সূক্ষ্ম একটা প্রশ্ন করি আমি তোমাদেরকে, যে তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? আমরা যদি প্রশ্নটা একটু পরিবর্তন করে বলি তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি, তাহলে আমরা কি বলবো? তাহলে কি আমরা বলতে পারবো চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি? না, বলতে পারবো না। এখানে তুলনামূলকভাবে শব্দটি বলা হয়েছে। তুলনা করতে হলে আমাদেরকে আমরা বিগত ভগ্নাংশের ক্লাসে কিভাবে তুলনা করতে হয় সেটা দেখেছি। তাহলে চলো বন্ধুরা দেখি আমরা কিভাবে তুলনা করতে হয়, মনে আছে কিনা আমাদের। তুলনা করতে হলে ভগ্নাংশে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 50 ভাগের 20 অংশ, আবার পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 25 ভাগের 12 অংশ। আমরা যদি ভগ্নাংশ আকারে এই টেবিলটাকে চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 50 ভাগের 20 অংশ এবং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 25 ভাগের 12 অংশ। এখন যদি আমাদেরকে তুলনা করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই দুইটা ভগ্নাংশকে সমহর করতে হবে। ভগ্নাংশকে তুলনা করতে হলে আমাদের প্রথমে কি করতে হয়? সমহর করতে হয়। তাহলে যদি বন্ধুরা আমরা 50 এবং 25 এর সাধারণ লসাগু নেই, কত হবে? 100, তাই না? এখন কিভাবে আমরা 50 ভাগের 20 কে যদি আমরা সমহর করতে চাই তাহলে কি দাঁড়াবে? 50 ভাগের 40 এবং 25 ভাগের 12 কে যদি আমরা সমহর করি তাহলে কি দাঁড়াবে? 100 ভাগের 48 ভাগ। সুতরাং যেহেতু আমাদের হর সমান, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট, তাহলে কি দাঁড়ালো? 100 ভাগের 40 ছোট, 100 ভাগের 48 বড়। 100 ভাগের 40 মানে কি? 50 ভাগের 20। 100 ভাগের 40 ভগ্নাংশটা আমরা পেয়েছি 50 ভাগের 20 থেকে, আর 100 ভাগের 48 ভগ্নাংশটা আমরা পেয়েছি 25 ভাগের 12 ভগ্নাংশ থেকে। আনুপাতিকভাবে কোন শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি এখন আমরা বলবো? নিশ্চয়ই আমরা চতুর্থ শ্রেণীতে বলবো না, তাহলে কি বলবো আমরা? আমরা বলবো আনুপাতিকভাবে পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি। ইন্টারেস্টিং না বন্ধুরা? ঠিক আছে, চলো আমরা পরবর্তীতে যাই। হ্যাঁ, আমরা বোর্ডে কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ভগ্নাংশ। এগুলোকে আমরা বলি সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা আগে জেনে এসেছি দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তাই না বন্ধুরা? তাহলে আমরা দেখি কি দেয়া আছে। 100 ভাগের 60 ভাগ, 100 ভাগের 54 ভাগ, 100 ভাগের 89 ভাগ, 100 ভাগের 42 ভাগ, 100 ভাগের 25 ভাগ, তাই না? আচ্ছা
আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি, আমরা অবশ্যই ভগ্নাংশগুলোর মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি। কি মিল সেটা? সেটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো সমান। সেটা কি? ভগ্নাংশের হরগুলো সমান। তারপর তোমরা কি জানো 100 হর বিশিষ্ট ভগ্নাংশের সাথে অন্য একটা বিষয়ের সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা অনেকেই জানি আর অনেকে হয়তো জানি না। এখন আমরা সবাই জেনে নেব। 100 শতকরাও একটি ভগ্নাংশ। আমরা কি বলেছি? 100 হর বিশিষ্ট ভগ্নাংশের সাথে অন্য একটা বিষয়ের মিল আছে। কি মিল আছে? শতকরাও একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরাও একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি? 100 ভাগের 15 ভগ্নাংশটিকে পড়া হয় প্রতিশতে 15 বা শতকরা 15। একে লেখা হয় 15%। আমরা আবার বলি, কি লেখা আছে? 100 ভাগের 15 ভগ্নাংশটিকে পড়া হয় প্রতিশতে 15 বা শতকরা 15। একে লেখা হয় 15%। যে চিহ্নের মাধ্যমে শতকরা প্রকাশ করা হয় তাকে শতকরা চিহ্ন বা পার্সেন্ট বলা হয়। যে চিহ্নের মাধ্যমে শতকরা প্রকাশ করা হয় তাকে শতকরা চিহ্ন বা পার্সেন্ট বলা হয়। তাহলে শতকরা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শতকরা চিহ্ন। এখন আমরা জানবো শতকরা কি। আচ্ছা বলো তো, কেউ কি বলতে পারবে? হ্যাঁ পারবে, তোমরা মিলিয়ে নিই আমরা। এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশের হর 100 হলে তাকে শতকরা হিসেবে পড়া হয়, তাই না? সুতরাং যে সকল ভগ্নাংশের হর 100 তাকে শতকরা হিসেবে প্রকাশ করা যায়। তাহলে শতকরা কি? তাহলে বলা যায় শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। শতকরা কি? আমরা একসাথে বলি, শতকরা হলো এমন একটি অনুপাত। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এর ভগ্নাংশকে শতকরা প্রতীক বা শতকরা চিহ্ন বা পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন 1% মানে কি? 100 ভাগের 1। আচ্ছা, 15% মানে কি? 100 ভাগের 15। আবার 137% মানে কি? 100 ভাগের 37 ইত্যাদি। ঠিক আছে? যে কোনো ভগ্নাংশের সাথে পার্সেন্ট দেয়া থাকলে তার হর হবে 100। তাহলে শতকরা প্রতীক আমরা চিনলাম। শতকরা প্রতীক হলে তার হর হবে 100। তাহলে 100% এর অর্থ হলো 100 ভাগের 100 বা 1। ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের কিছু কাজ আছে। আমরা কি করব? সাধারণ ভগ্নাংশকে শতকরা রূপান্তর করব। ঠিক আছে? এখন 5/3 একটি সাধারণ ভগ্নাংশ, আমরা সবাই জানি। একে শতকরায় প্রকাশ করা যায়। কিভাবে করতে হবে? ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে?
দেখো 5/3, 5 কে 20 দ্বারা গুণ করলে তার হর কত হবে? 100। তাহলে লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আমরা পেলাম 3 20 60। তাহলে ভগ্নাংশের হর মানে হচ্ছে শতকরা চিহ্ন, আর লব যা তা হয়ে গেল 60%। আমরা আরেকটা দেখি, এইটাকে অন্যভাবে করা যায়। আমরা বলেছিলাম লব হরকে 100 দ্বারা গুণ করলে করা যায়। আমরা লব হরকে 100 দিয়ে গুণ করলাম, হরকে যদি আমি শতকরা চিহ্ন বানাতে চাই, হর কত হবে? 100। তাহলে 100 সরিয়ে নিলাম। 5 100 মধ্যে যায় কয়বার? ভাগ করলে 20 বার। তাহলে 3 20 60, আর 100 ভাগের 1 মানে কি? শতকরা চিহ্ন। তাহলে আমাদের কত হলো? 60%। লক্ষ্য করো, শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর কত হতে হবে? অবশ্যই 100 হতে হবে। আর একটা ভগ্নাংশ আমরা লক্ষ্য করি, 25/3 একটা সাধারণ ভগ্নাংশ। একে শতকরা প্রকাশ করা যায়, যায় কি? কিভাবে? যেমন আমরা এটাকে 4 দিয়ে গুণ করতে পারি অথবা 100 দিয়ে গুণ করতে পারি। আমরা 4 25 100, 3 ছেড়ে 12। তাহলে হর 100 মানে শতকরা চিহ্ন, আর লব 12, তাহলে কি হলো? 12%। ঠিক আছে, আমরা অন্য একটা ভগ্নাংশ দেখি। এটাকে আমরা কি করেছিলাম? 100 দিয়ে গুণ করব। গুণ করলে কি হবে? 100 যদি আমার হর হয়, তাহলে 25 100 মধ্যে 25 দিয়ে 100 কে ভাগ করলে কতবার হয়? 4 বার। 3 ছেড়ে 12। সাধারণ জিনিসটা আমরা সবাই জানি, কত পার্সেন্ট হলো? 12%। একইভাবে আমরা 5/4 একটা সাধারণ ভগ্নাংশ, একে অশতকরা প্রকাশ করব। কিভাবে করব? 5 20 100, 20 দিয়ে যদি গুণ করি, আমরা আগে যেভাবে করেছি ঠিক সেভাবে, তাহলে কত পার্সেন্ট হলো? 100%। এখন আমরা একটা যা শিখলাম তা নিজে নিজে বলি। শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরা চিহ্নটা আমরা লিখতে পারি, শতকরা চিহ্নকে পার্সেন্ট বলা হয়। এখন তোমরা যেহেতু বাড়িতে বসে আছো, নিজ নিজ খাতায় 5/2 এবং 10/3 কে শতকরা প্রকাশ করো। পারবো না আমরা? নিশ্চয়ই পারবো। এখন আমরা একটা ছক করব, দেখি। কোন বিদ্যালয়ে, চলো আমরা একটা সমস্যা করি। সমস্যাটা হচ্ছে, কোন বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। আমরা সমস্যাটা কয়েকবার পড়ব, তারপর সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে সমাধান করতে হবে। নিয়মগুলো কি? সৃজনশীল অঙ্কের কাজ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রশ্নটা কয়েকবার পড়তে হবে। তারপর কি নির্ণয় করতে হবে? নিজেকে প্রশ্ন করব। কিভাবে নির্ণয় করতে হবে সেটাও নিজেকে প্রশ্ন করব। তাহলে অঙ্ক হবে পানির মতো সহজ। যে কোনো সমস্যার সমাধান করার আগে সমস্যাটা আমাদের কয়েকবার করতে হবে। তারপর আমরা বলবো কি নির্ণয় করতে হবে, কিভাবে নির্ণয় করতে হবে। প্রশ্নটা তুমি তোমার নিজেকে করবা, তাহলে দেখবা করতে পারছো। চলো আমরা পড়ি। কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, ছাত্রী হচ্ছে 12 জন। আমরা একটা ছকের মাধ্যমে দেখলাম। তারপর এটাকে যদি 100 তে ভাবি তাহলে কত হবে? সমহর করতে হবে। সমহর করলে যা হয় সেটাই, তাই না? কত দিয়ে? 6 30 এর মধ্যে যায়, মানে 6 দিয়ে যদি 30 কে ভাগ করে 5 বার, 12 কে ভাগ করলে 2 বার, দাঁড়ালো 5/2। এখন এটাকে শতকরা নিলে 5 20 100 আর 2 20 40। তাহলে কতজন শতকরা ছাত্রী? 40 জন বা 40%। পানির মতো সহজ। আবার বলি, মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, ছাত্রী হচ্ছে 12 জন। এই 30 কে যদি আমি 100 কল্পনা করি তাহলে কত পার্সেন্ট হবে? আমরা শতকরা প্রকাশ করতে আগে শিখেছি
ভগ্নাংশে নিতে হবে। ভগ্নাংশকে আমরা কি করব, এটাকে আমরা ছোট করলাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিলাম, কারণ 30 এর কোনো সাধারণ বর্ণনীয় কিছু হয় না, ঠিক আছে। সেজন্য আমরা কি করেছি, এটাকে ছোট করে নিয়ে 5 এ নিয়ে এসেছি। এখন 5 কে 20 দ্বারা গুণ করলে 100 হয়, আবার লবহরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, সেজন্য আমরা গুণ করলাম 40, গড় মানে শতকরা 96%। তাহলে কত পার্সেন্ট ছাত্রী? 40% ছাত্রী। সহজ না? এটাকে আমরা তাহলে মোট শিক্ষার্থী শতকরা 40 জন হচ্ছে ছাত্রী। অথবা এটা যদি আমরা গাণিতিক ভাষায় লিখে করি, আমরা লিখব 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন। আমরা কি লিখব, কি নির্ণয় করতে হবে, কতজন ছাত্রী, কতজন ছাত্রী আমরা নির্ণয় করব। তাহলে ছাত্রী যাবে পরে আর মোট শিক্ষার্থী সামনে। তাহলে আমরা 30 জন শিক্ষার্থীর মধ্যে মোট ছাত্রী 12 জন। এখন একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কি 12 জন হবে? নিশ্চয়ই না, ছাত্রী হবে কম, কম হলে ভাগ। তারপর আছে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, একজনের মধ্যে যদি কম হয় 100 জনের মধ্যে নিশ্চয়ই বেশি হবে। তাহলে কত হবে, আমরা ভাগ করে দেখি। 30 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 3 10 30, আর 100 কে যদি 10 দিয়ে ভাগ করি 10। আমরা কিভাবে ভাগ করি, এমন একটা সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। এখন 3 কে যদি 3 দিয়ে ভাগ করি একবার, ভাগকে ভাগ করি যাবে 4 বার, নিচে 1 দিতে হলো 4 10 40। কতজন ছাত্রী? 40 জন। তাহলে শতকরা মোট শিক্ষার্থী শতকরা ছাত্রী হচ্ছে 40 জন। তোমরা তোমাদের যেভাবে করতে ভালো লাগে সেভাবে করতে পারো। তোমরা এভাবে গাণিতিক ভাষায় লিখে করতে পারো, অথবা আমরা সাধারণ ভগ্নাংশে লিখে তারপর ওটাকেও আবার করতে পারি। তাহলে বন্ধুরা আমরা শতকরার যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবো নিশ্চয়ই। ঠিক আছে, এখন দেখো একটা সমস্যা লেখা আছে। কি লেখা আছে? সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তাই না? তার মধ্যে 40% লোক শিক্ষিত, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা আগে জেনেছি যদি কোনো সমস্যার সমাধান করতে হয় সমস্যাটাকে কয়েকবার করতে হবে, তাহলে আমরা জানলাম। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি নির্ণয় করতে হবে, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করব আমরা? শিক্ষিত লোকের সংখ্যা বের হবে, তাহলে শিক্ষিত লোক যাবে পরে, শতকরা থাকবে সামনে। আমরা লিখব 100 জনের মধ্যে শিক্ষিত লোক 40 জন। তাহলে একজনের মধ্যে কি হবে, কম না বেশি? কম। তাহলে 1280 জনের মধ্যে শিক্ষিত লোক হবে বেশি। বেশি মানে ভাগ কিভাবে করতে হয়? 4 10 40, 10 10 100। 10 দিয়ে যদি আমি 1280 কে ভাগ করি কত হবে? 128। কত হবে? 128। তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে হচ্ছে 4 আর 128 গুণ করলে কত হচ্ছে? 512 জন। শিক্ষিত লোকের সংখ্যা হচ্ছে 512 জন। কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে আমি আবার বলি, আমরা সখীপুর গ্রামের মোট জনসংখ্যা জেনেছি 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। তাহলে বন্ধুরা তাহলে আমরা কি নির্ণয় করব? শিক্ষিত লোকের সংখ্যা। মোট সংখ্যা আছে 1280, এখন আমাদের বের করতে হবে শিক্ষিত লোকের সংখ্যা। তাহলে 40% লোক শিক্ষিত মানে 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। তাহলে একজনের মধ্যে শিক্ষিত হবে কম, 1280 জনের মধ্যে শিক্ষিত কি হবে? বেশি। বেশি হলে গুণ, তারপর আমরা ভাগ করলাম করে কত পেলাম? 512 জন। কে তোলা হয়েছে খাতায়? ঠিক আছে, এখন আমরা প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 শতকরা চ্যাপ্টারটা পড়ে দেখো যা যা আছে তা আমরা এতক্ষণ পড়েছি কিনা। আমরা রাশি তুলনা করেছি, তারপরে কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে হয় সেটা জেনেছি, তারপরে এই সখীপুর গ্রামের সমস্যার সমাধান করলাম। বন্ধুরা এখন হচ্ছে আমাদের এতক্ষণ কি শিখলাম
পার্সেন্ট অর্থ মানে এর হর হবে 100 আর 100 তো আছে তাহলে 100 ভাগে 100 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 1 এখন যেহেতু আমরা সবাই করোনার